ভারত বাংলাদেশের জন্য আসলে একটা বড় হুমকি। এটি কিন্তু আমরা ইসলামিকপন্থী দল এবং অন্যান্য ছোট দলগুলো কিন্তু বারবার বলে আসছে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা মানে যারা লোভী রাজনীতিবিদ তারা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতকে ব্যবহার করে এবং ভারতের আশ্বাসে তারা এই দেশে রাজনীতি করেন। অথচ তারা সার্বভৌমত্বের কথা বলে, তারা মুক্তিযোদ্ধার কথা বলে। আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধর চেতনা নিয়ে কয়জন আসলে আম কতজন মানুষ আসলে ধারণ করে সেটা কিন্তু বলা মুশকিল এবং মুক্তিযুদ্ধের আজকের একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটি হচ্ছে আদানি, ভারতের যে কোম্পানি আদানির ৯০০ একর জমি নিয়ে বিপাকে সরকার, অর্থাৎ আদানির কাছে ৯০০ একর জমি সরকার বিক্রি করেছেন এমন একটি খবর এসেছে এবং সেটি হয়েছে ২০১৫ সালে। আওয়ামী লীগ ২০১৪ তে ক্ষমতায় আসার পর এই ঘটনাটি ঘটেছে। এখন বিদেশি কোম্পানি বা বিদেশি যে নাগরিক তারা কি আসলে জমি কিনতে পারবেন কিনা, বাংলাদেশে তাদের জমি কেনার কোনো অনুমোদন রয়েছে কিনা এ নিয়ে কিন্তু আইন রয়েছে। বিদেশি নাগরিকরা কিন্তু বাংলাদেশে জমি, ফ্ল্যাট ক্রয় করতে পারবেন না। তারা শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য, যদি বিজনেস জন্য হয় সেটা বিডা অথবা ব্যবসা, আমাদের ইপিজেড আছে তাদের যে নীতিমালা রয়েছে সেখান থেকে জমি লিজ নিতে পারবে এবং সেটা ৫০ বছর, ৯০ বছর যেটা আমরা দেখেছি গ্রামীণফোন। তারা কিন্তু এই যে টাওয়ারগুলো করেছে সেখানে কিন্তু মালিক থেকে জমি লিজ নিয়েছে তারা ৩০ বছর, ৪০ বছর এরকম একটি সময়ে তারা ভাড়া দিচ্ছে এবং প্রত্যেক মাসে সে ভাড়া পেয়ের মাধ্যমে। এখন তারা যে এই জমিটি তারা দিল এবং আওয়ামী লীগ সরকার, এটি কিন্তু মারাত্মক একটি ঘটনা যে ভারতকে ৮ মাসে চিঠি দেওয়া হয়েছে কিন্তু তারা জবাব দেয়নি। এটি ভৌগোলিক নিরাপত্তার সংখ্যা, এটা দেশের পেটের মধ্যে একখণ্ড ভারত এমনটি কিন্তু বলা যাচ্ছে। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছিলেন, যা কৃষি জমি যারা দিয়েছে অধিগ্রহণ করায় এলাকাবাসীর ক্ষোভ ছিল। তখন এলাকাবাসীকে যেভাবে দমন নিপীড়নের মাধ্যমে তাদের জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল সেটিও একটি কিন্তু বেআইনিভাবে করা হয়েছিল জোর জবরদস্তি করে। এবং ভারতের বিতর্কিত শিল্প গ্রুপ আদানি পতিত শেখ হাসিনা সরকারের দেওয়া ৯০০ একর জমি নিয়ে বিপাকে পড়েছে সরকার, এই শিরোনামে এবং পত্রিকায় যেটি এসেছে যে এই জমি এমন এক স্থানে অবস্থিত যার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থ জড়িত। চট্টগ্রামের মিরসরাই এলাকায়, আপনারা জায়গাটা বুঝে নিন যে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অবস্থিত বঙ্গোপসাগরের সঙ্গে এটা সংযোগকারী যে চিকেন নেক রয়েছে এই জমিটি সেখানে অবস্থিত। এটা পার্বত্য জেলায় যাতায়াতের জন্য চিকেন নেক হিসেবে পরিচিত। এই জমির বিষয় চুক্তি পূর্ব মূল্যায়ন এর জন্য বাংলাদেশ ৮ মাস আগে আদানিকে চিঠি লিখেছিলেন বা ভারত সরকারকে চিঠি দিয়েছেন, তারা কোনো জবাব দেয়নি। ঢাকা এই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে। ইতিপূর্বে এই জায়গায় বাংলাদেশ নৌবাহিনীর একটি স্থাপনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃক বেজা সূত্র অনুযায়ী ২০১৫ সালের ৬ জুন নরেন্দ্র মোদী ঢাকায় সফর করেন। অনুষ্ঠানে সেই বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব দেন ভারত সরকার। শেখ হাসিনা তাতে সম্মতি দিলে ওই বৈঠকে যৌথ একটি চুক্তি স্বাক্ষর হয়। আপনারা খেয়াল করে দেখেন যে ২০১৫ সালে অর্থাৎ ১৪ সালে যে নির্বাচনটা হয়েছে ৫ই জানুয়ারি, এরপরে নরেন্দ্র মোদী ৬ জুন কিন্তু বাংলাদেশ সফর করেন এবং তাদের পক্ষ থেকে এই প্রস্তাবটি দেওয়া হয়। তারা জমি চাওয়ার যে প্রস্তাবটা দেয় শেখ হাসিনা কিন্তু সেই প্রস্তাবটা গ্রহণ করে এবং তাতে সম্মতি দেয় এবং একটি যৌথ চুক্তি স্বাক্ষর হয়। এইটি কিন্তু বাংলাদেশের জনগণ কেউই জানেন। এই সার্বভৌমত্বের মালিক হচ্ছে দেশের জনগণ। এই জনগণকে না জানিয়ে যেভাবে তারা এটি করেছেন, ভারত এতে আপত্তি জানালেও শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার এরপরের যে ঘটনাটা, যে সরকার বাগেরহাট যে মোংলা আমাদের রামপালের যে বিদ্যুৎ কেন্দ্র এর আশেপাশে এই ১০০ একর জমি দেওয়ার প্রস্তাব করে সেটি কিন্তু ভারত নাকচ করে দেয়। এরপরে তারা আবার সেই চট্টগ্রামেই কিন্তু আবার জমি দেয়। রামপালেও ৩০০ একর জমি দেওয়া হয়েছে। বেজার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ জানাচ্ছে যে ভারত প্রথমে রামপালে ৩০০ একর জমি বুঝে নিলেও পরবর্তী তারা বেঁকে বসে শেখ হাসিনার সঙ্গে করা চুক্তি অনুযায়ী তারা রামপালের পরিবর্তে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রামের মিরসরাই এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ১০৫৫ একর জমি দাবি করে। বিষয়টা বুঝেছেন যে ভারত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যারা আমাদের আসলে আমরা পাকিস্তান আমাদের জাত শত্রু, যাদেরকে আমরা শত্রু ভাবি, কিন্তু তারা কিন্তু ৭১ যে ঘটনাটি ঘটেছে এরপরে বাংলাদেশের সাথে তাদের কোনো সুসম্পর্কও নেই এবং কুসম্পর্কও নেই। সেখানেই তারা ইতি টেনেছে। কিন্তু ভারত সেই যুদ্ধের সময় যেটা বলা হয়েছে তারা সহযোগিতা করেছিলেন এবং সেটির বিনিময়ে ওই সময়কার যেটা নিয়েছে সেটা তো নিয়েছে। এরপরে শেখ হাসিনা সরকারকে
কাছে যেটি আবদার করে, ভারত সরকার এটা বিরোধিতা করে। ভারত সরকার বাংলাদেশের কাছে জমি চায় এবং কোথায় দিবে, কোথায় নিবে তাদের সুযোগ অনুযায়ী। এখন বিষয়টা বুঝেন যে সার্বভৌমত্বের জন্য এই সরকার কতটা ঝুঁকিপূর্ণ ছিল এবং যারা বাংলাদেশে বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে বেড়ায়, এই বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলেনি। গত সরকারের সময় কিন্তু তারা চুপচাপ ছিলেন, কারণ বাংলাদেশে আসলে কোনো বুদ্ধিজীবী নেই, দলীয় বুদ্ধিজীবী, তেল মারা বুদ্ধিজীবী। এরা একটি সরকারকে তেল মেরে মেরে বুদ্ধিজীবী হয় তাদের স্বার্থ রক্ষা করার জন্য। বাংলাদেশে আসলে আমরা যাদেরকে বুদ্ধিজীবী দাবি করি, এরা আসলে কোনো বুদ্ধিজীবী না, এরা বুদ্ধি বিক্রি করে কিন্তু তেলবাজি করে তাদের স্বার্থ আদায়ের জন্য। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে যে 2016 সালে 20 নভেম্বর ঢাকা অবস্থিত ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেওয়া হয়। পরবর্তীতে ওই চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফরওয়ার্ডিং ভ্যাবজাকে পাঠিয়েছে এবং এটিকে দেওয়া হয় ভারতীয় হাই কমিশনার চিঠি। বলা হয়েছে 2015 সালে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি ক্রয়ের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সংক্রান্ত চুক্তি শর্ত অনুযায়ী গত অক্টোবর মাসে 2016 সালে মিরসরাইয়ে জমি চিহ্নিত করেছে, সেখানে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয় বলে ভারত এই চিঠিতে উল্লেখ করে। এখন দেখেন, মিরসরাইয়ে ভারতের চিহ্নিত ওই পরিমাণ জমি বুঝিয়ে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভেজাকে অনুরোধ করে বলে জানান সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দিল্লির বৈঠকে হাসিনার ভূমি বিসর্জন। ভেজা জানিয়েছেন 2017 সালের 7 থেকে 10 এপ্রিল শেখ হাসিনা ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফর করেন। ওই সময় দুদেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক। মিরসরাইয়ে ভারতের আদানি গ্রুপকে 1055 একর জমি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশের 155 একর কমিয়ে 900 একর দিতে সম্মতি দেওয়া হয়। তারা 155 একর জমি চেয়েছিলেন, কিন্তু তারা 900 একর দিতে সম্মতি দেয়। ভেজার একজন কর্মকর্তা জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের এজেড কার্যক্রম দ্রুত শুরুর গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রামে মিরসরাই 900 একর জমিতে আদানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 2019 সালের অক্টোবরে আদানি বন্দর বিশেষ অর্থনৈতিক অঞ্চল আদানি পোর্টস অ্যান্ড অ্যাসাইন্ড সঙ্গে ভেজা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 2022 সালের এপ্রিলে তারা ওই উদ্দেশ্যে একটি জয়েন্ট ভেঞ্চার জেবি গড়ে তোলার শর্তে আরেকটি চুক্তি স্বাক্ষর করেন। এতে ভারতীয় এলওসির আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য 65% যন্ত্রাংশ ভারত থেকে ক্রয় করতে বলে। এর আগে 2019 সালের ফেব্রুয়ারিতে অর্থনৈতিক অঞ্চল পরিষদের নির্বাহী কমিটি ওই প্রকল্পের জন্য 845 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেন। ওই প্রকল্পের জন্য ভারত তাদের লাইন অফ ক্রেডিট এলওসির অধীনে $115 মিলিয়ন আর্থিক সহায়তা অনুদান দেয়। উন্নয়ন অপেক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠান। উন্নয়ন কাজে উপেক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠান ভেজার কার্যক্রম কর্মকর্তারা ভারতকে দেওয়া 900 একর জমির কোনো মূল্য নির্ধারণ করেনি বাংলাদেশ। এছাড়া এসব জমিতে আদানির জন্য স্থাপনা নির্মাণের সব ধরনের উন্নয়ন কাজ ভারতীয় প্রতিষ্ঠান করবে এমন একটি কথা বলা হয়েছে চুক্তিতে। সেখানে বাংলাদেশ প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এখানে খেয়াল করেন। সেখানে তারা নির্মাণ কাজ করবেন, সেটা করবে ভারতীয় কোম্পানি, সেখানে কাজ করবে ভারতীয় শ্রমিকরা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রবেশ অধিকার নিষেধ। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান সেখানে প্রবেশ করতে পারবে না। তাহলে তারা সেখানে কি করতে চাইছিল, এটা কিন্তু প্রশ্ন আসে। তাহলে সার্বভৌমত্বের জন্য কারা ঝুঁকিপূর্ণ ছিল? সার্বভৌমত্ব আসলে তারা যারা মুক্তিযোদ্ধার চেতনার কথা বলে, সে কিভাবে দেশের জমি আরেক দেশের সরকার বা একটি বড় প্রতিষ্ঠানকে দেয়, সেটা দিতে পারতো লিজের মাধ্যমে। এবং এই জমির ক্রয় মূল্যটা পর্যন্ত নির্ধারণ করা হয়নি, কয় টাকা কৃষক পেয়েছে এবং সরকার কত টাকা পেয়েছে, তারা কি আদাও কোনো টাকা পয়সা পে করে গেছে কিনা, সেটাও কিন্তু এই চুক্তিতে উল্লেখ করা হয়নি। বাংলাদেশে কত বড় করাপ্টেড এই সরকারি বাহিনীগুলো ছিল এবং এটিকে লুকিয়েছিল। এবং শেখ হাসিনা ওই সময়কার ভারতে যে সফর করেছিল, তিনি বলেছিলেন যে ভারত সরকারকে যা দিয়েছি তারা আজীবনেও ভুলবে না। তিনি তাহলে এই কাজগুলো করেছেন, কিন্তু সেটি কিন্তু প্রকাশ করা হয়নি। বারবার কিন্তু জনগণ এটি বলেছিলেন যে ভারত সরকারকে কি কি দেওয়া হয়েছিল, আপনি সেটি বলুন জনগণের কাছে। এই বাংলাদেশ আওয়ামী লীগ আজকে যারা বড় বড় কথা বলতেছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব, তারা মুক্তিযুদ্ধের পক্ষে। আর সবাই রাজাকার, বাংলাদেশে যারা আছে এখন সবাই রাজাকার, তাদের অভ্যুত্থান হয়েছে রাজাকারের মাধ্যমে। এই বদমাইশগুলোর যেটা করা উচিত, আওয়ামী লীগের মুখোশধারী বদমাইশ, এই বদমাইশগুলো দেশের সার্বভৌমত্ব বিক্রি করেছে, অথচ তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের কথা না এবং সার্বভৌমত্ব নিয়ে তাদের খুব টেনশন। এই চেতনা ব্যবসায়ী একমাত্র হচ্ছে আওয়ামী লীগ।
এখন এই মুক্তিযোদ্ধার যে ব্যবসাটা সেটি আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ আসলে বুঝতে শুরু করেছে যে বাংলাদেশের পক্ষে আসলে কারা। যারা জমি আরেকটি কোম্পানিকে দেবে সেখানে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান প্রবেশ করতে পারবে না, সেটার উপর নিষেধাজ্ঞা। কেন? তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতীয় এওসি অধীনে বিকল্প হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠানগুলো নিলামে নিলাম পরীক্ষার অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা ভারতের এক্সিম ব্যাংক ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম, কিন্তু আমাদের ওই সব চিঠির কোনো জবাব দেয়নি। ওই কর্মকর্তা জানান, মূলত মিরসরাই আদানি এই প্রকল্পটি বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি। ভূমি উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি স্থাপন, লোকবল নিয়োগ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড ভারতের নিয়ন্ত্রণে ছিল। চিন্তা করা যায় এই এই বিষয়টা যে ওখানে ওই প্রকল্পটি কোনো অধিকার রাখা হয়নি। বাংলাদেশের মানুষের জন্য ভূমি উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি স্থাপন, লোকবল নিয়োগ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড ভারত নিয়ন্ত্রণ করবে। ওই জন্য কি ধরনের কার্যক্রম পরিচালনা হবে সেটা নিয়ে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই, এমনটি জানালেন ওই কর্মকর্তা। মানে ওখানে কি করবেন বা কি করতে চাচ্ছেন, কি বিষয় সেটি নিয়ে কোনো প্রশ্ন বাংলাদেশ সরকার যারা জমি নিয়ে ভেজা এর দায়িত্বে ছিলেন তাদের ওই কর্মকর্তাদের কোনো এখতিয়ার নাই তাদের কাছে কোনো প্রশ্ন করার। এলাকাবাসী যে ক্ষোভ জানিয়েছেন যে মিরসরাই ওই এলাকাটিতে 900 একর জমি আদানি দেওয়া হয়েছে, সেটির এক পাশে বঙ্গোপসাগরে বিস্তীর্ণ উপকূল, আর এক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আদানি এই প্রকল্প থেকে ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। সেইখানের একটি জায়গা বাংলাদেশ সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার দিয়েছিলেন। মিরসরাইয়ের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এমন কাজের সঙ্গে কথা বলে আমাদের দেশ। ভারতের প্রকল্পটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারা জানান, যখন কোনো এলাকায় একটি মেগা প্রকল্প হয় সেখানে এলাকাবাসীর জন্য কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এমনটি সবাই আশা করেন। কিন্তু ওই প্রকল্পের ধারের কাছে কোনো বাংলাদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ। কাজ তো দূরের কথা, শুনেছি এখানে ইট, পাথর, বালু সহ প্রয়োজনীয় সবকিছু ভারত থেকে আনা হবে, এখানে শ্রমিক হিসেবে কাজ করাবে। আর তারাও ভারতের এমন একটি প্রকল্প কিভাবে দেশে চলতে পারে। এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সামরিক বিশ্লেষক মেজর মোহাম্মদ মুস্তাফা আমার দেশকে বলেন যে শুধু ক্ষমতায় টিকে থাকার হীন মানসিকতা থেকে শেখ হাসিনা ভারতকে এই বিপুল পরিমাণ জমি বিনামূল্যে দিয়েছেন এবং বাংলাদেশের কোনো স্বার্থ জড়িত নয়। পুরো প্রকল্পটিতে ভারতের একতরফা স্বার্থ হয়েছে। এখন চিন্তা করেন এই জমিটি কোনো মানে কোনো টাকা পয়সা বা লিজ কেনা অধিগ্রহণ করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা সরকার পায়নি। অর্থাৎ এখানেও একটি শুভঙ্করের ফাঁকি, সেটা হচ্ছে এই জমি অধিগ্রহণ করেছে কৃষকদের যে টাকাটা দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ সরকার দিয়েছেন, এবং সেটা কোথা থেকে দিয়েছেন, কিভাবে দিয়েছেন এবং এই জমির মূল্য কত সেটিও কিন্তু এখানে স্পষ্ট করেনি। এবং হয়তো কৃষকেরা কিছু পেয়েছেন, তো সেটা কি পেয়েছেন তিনি আরো বলেছেন, বঙ্গোপসাগরে লাগোয়া এই জমিটি জায়গাটি 900 একর জমি আদানিকে দেওয়া হয়েছে, সেখানে ভারত কি কাজ করবে তা নিয়ে আদানি আমাদের কোনো প্রশ্ন কিংবা তদারকি করার সুযোগ রাখা হয়নি। বঙ্গোপসাগরের উপকূল হওয়াতে ভারত থেকে জাহাজে করে পণ্য এনে ফেনী নদীর উপরে স্থাপিত মৈত্রী সেতু দিয়ে 7 সিস্টার্সে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই কারণে মোদি ও হাসিনা মিলে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করেছেন। কাজে এই প্রকল্পটি নিয়ে আমি ভীষণ শঙ্কিত, কারণ ওই প্রকল্প ঘিরে ভারত বঙ্গোপসাগরে একটি স্থাপনা করেছে তাদের পণ্য আনা নেওয়ার জন্য। এখন চিন্তা করা যায় কি একটি অবস্থা। 1600 একর জমি অধিগ্রহণ 2017 সালে ভারতকে 900 একর জমি দেওয়ার চুক্তি করে 2018 সালে এসে ভেজা এর 700 একর জমি অধিগ্রহণ করে। গবেষণা প্রতিষ্ঠান নয়া দালান এবং চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, এলাকাবাসী শুরু থেকে প্রকল্পটি নিয়ে বেশ চিন্তিত এবং উদ্বিগ্ন, কারণ চোখের সামনে তাদের দেশের বিশাল একটি অংশ অপর একটি দেশে বিনা পয়সায় ভোগ দখল করে, সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাছাড়া এই সঙ্গে দেশের নিরাপত্তা বিষয়টি জড়িত ছিল। তিনি আরো বলেন যে প্রথমে ভেজা ভারতের আদানির কথা বলে 900 একর জমি অধিগ্রহণ করেন। এখানে আদানির কার্যক্রম শুরুর পরপরই 2018 সালে পাশের মাগাদিয়া মৌজায় আরো 700 একর জমি অধিগ্রহণ করে। এরপর পুরোটাই ছিল স্থানীয় কৃষকদের কৃষি জমি, ফলে এটি নিয়ে কৃষকরা ব্যাপক বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের দামাতে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ভেজার কর্মকর্তার একটি বৈঠক করেন। ওই বৈঠকে ভেজার কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ ভারতের প্রতি শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করেন। 900 একর জমি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের সরকার এখানে আরো 700 একর জমি চেয়েছে। প্রধানমন্ত্রী হাসিনা ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে এখানে আমাদের জমি অধিগ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। আদানির প্রকল্পটির সর্বশেষ অবস্থা সম্পর্কে মিরসরাইয়ের গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, গত বছর 5ই অগাস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের প্রকল্প ছেড়ে ভারতীয় চলে গেছেন। এখন সেখানে আর কেউ নেই। শেখ হাসিনা পতনের আগে ওই এলাকায় বাংলাদেশের কেউই যেতে পারতেন না।
5ই আগস্টের পর লেখাপড়া নিয়ে রেজা কর্মকর্তা সভা করেছেন। তারা আমাদের জানিয়েছেন 700 একর জমি নিয়ে কোনো চুক্তি হয়নি, শুধু মৌখিক অঙ্গীকার ছিল। ফলে একে একটি অবমুক্ত করা যাবে। 900 একর জমি বিষয়ে চুক্তি রয়েছে, এটি বাতিলের প্রক্রিয়া হবে। মিরসরাই আদানি প্রকল্পে বাংলাদেশের পেটের মধ্যে খণ্ড ভারত হিসেবে দেখছে বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ আমার দেশকে তিনি বলেন, সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে ভারতের জমি দেওয়া হয়েছে, তাতে একটি ছোট ভারত তৈরি হবে। এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হবে। এখন এখানে আরো অনেক কিছু রয়েছে, আমি হয়তো মাঝখানে থেকে কিছু এবং শুরু থেকে কিছু কথা বলেছি। যেভাবে ব্যবসা হচ্ছে সেটা কিন্তু বলা বাহুল্য। এখন প্রশ্ন হলো যে এই কোম্পানিকে জমি দেওয়া হলো, সরকার ওখানে কি করতেছে? সরকার তো চায়নি আমাদের দেশের কোনো মানুষ সেখানে কাজ করতে পারবে না, কোনো কর্মসংস্থান হবে না, কিন্তু তাদেরকে আমরা পার্শ্ববর্তী বা অন্য কোনো রাষ্ট্রকে যখনই জমি লিজ দেবো অথবা জমি তো বিক্রি করার উদ্দেশ্য নিয়ে তাদেরকে যদি দেওয়াও হয়, তারা অর্থনৈতিক কোনো কিছু করতে চায় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে চায় যেখানে আমাদের দেশের শ্রমিকটাকে সেখানে কাজ করবে, বাংলাদেশে বেকারত্ব কমবে, সেই কারণে হয়তো বাংলাদেশ সরকার সেটি দিতে পারে। কিন্তু তিনি কোন উদ্দেশ্যে এটি দিয়েছেন এটি কিন্তু আসলে বের করা দরকার। এবং আওয়ামী লীগকে বারবার প্রশ্ন করেন যে এটি কেন করা হয়েছিলেন, তারা কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা এবং ওই চেতনা ব্যবসার মধ্যেই আছেন এবং তারা বাংলাদেশের সবচেয়ে ভালো বা ফেরস্তা এমন একটি দাবি করেছেন। এবং আমরা যেটা আন্দোলনের সময় দেখেছি তাদের ভূমিকা কি ছিল, তারা পুলিশের সাথে মিলেমিশে কি ধরনের জনগণের উপর দমন নিপীড়ন চালিয়েছেন এবং 15 বছরের বিরোধী দলের উপর কি ধরনের দমন নিপীড়ন চালিয়েছেন সেটি কিন্তু আমরা দেখেছি। এখন এটি নিয়ে আসলে বলার কিছু নাই যে বাংলাদেশ সরকার মানে একটি সরকার একটি দেশকে জমি দেবে, সেখানে সেটার কোনো বিনিময় থাকবে না, সেখানে আমাদের দেশের জনগণ যেতে পারবে না, জনগণ কাজ করতে পারবে না, ইট বালিটা পর্যন্ত ভারত থেকে আসবে। এটা আসলে কেন দেওয়া হয়েছে এটা আসলে এখন পরিষ্কার যে ওরা কোন স্বার্থে এটি দিয়েছিলেন এবং তারা চিরদিন ক্ষমতায় থাকার জন্য এটি করেছিলেন। এবং সেটি কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো যদি আগেই জানতে পারতো যে এখানে এই ধরনের কাজ হয়েছে, কিছুটা জানলেও তারা কিন্তু সরকার এটি হাইড করে রেখেছিলেন, তারা বলেনি, কিন্তু কিছুটা জানতে পেরেছিলেন। তারপরও আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই এটি বলেন যে আমরা সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ, কিন্তু আসলে ক্ষমতার জন্য যারা সার্বভৌমত্ব বিক্রি করে তারা কোন পর্যায়ে আছে। এবং ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, তাকে নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম, তিনি অসুস্থ মানুষ, তাকে চিকিৎসার জন্য সরকার সুযোগ করে দেওয়া হয়, সেটি কিন্তু করেছেন, কিন্তু তিনি ওইখানের ওই বিষয়টা কিন্তু তিনি জড়িত। তার দলীয় লোকবল এলাকার লোক যখন বিক্ষোভ হয় তারা কিন্তু সেটি দমন নিপীড়ন করেছেন এবং আলোচনার মাধ্যমে এবং বলছে এটা সরকার দিয়েছেন এবং দেশের স্বার্থ হোক বিদেশের স্বার্থ হোক সেটা সরকার দিয়েছে, এটি কিছু করার নেই। ওই লোকটিকে কিন্তু আমি কথা বলেছিলাম, তাকে অন্তত বয়োজ্যেষ্ঠ হিসাবে, রাজনীতিবিদ হিসাবে তাকে সুচিকিৎসা একজন নাগরিক হিসেবে, বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে দেওয়া উচিত, সেটি দেওয়া হোক। কিন্তু তাদের যে কর্মকাণ্ড সেটি যদি হিসাব নিকাশ করা হয়, ওনাকে যদি এখন এলাকায় তার যে নিজস্ব এলাকা সেখানে পাঠানো হয়, সেখান থেকে তিনি আর ফেরত আসবেন কিনা আমার আসলে জানা নেই। বাংলাদেশে যারা আওয়ামী লীগ থেকে রাজনীতি করেছেন তারা এখন এলাকায় যদি যায় তারা আসলে কি সেখান থেকে ফিরতে পারবেন কিনা এমন কিন্তু আদৌ বলা মুশকিল। এমন ক্ষোভ রয়েছে দেশের জনগণের, যেহেতু তারা ভোটও দিতে পারেনি, তাদের নিজস্ব লোকই ভোট দিতে পারেনি, একজনের ভোট আরেকজনে দিয়ে দিয়েছেন, এটা নিয়েও কিন্তু তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। তো বাংলাদেশের স্বার্থের জন্য সবাই কাজ করে, আসলে কে কতটুকু করে সেটা কিন্তু আমরা এখন আস্তে আস্তে হয়তো পরিষ্কার হবে।